আসসালামু আলাইকুম। এইচএসসি ব্যাচ 2024 এবং 25 সকলকে আজকের আইসিটি এমসিকিউ ক্লাসে স্বাগতম। আজকে আমরা আইসিটি এর অধ্যায় 5 এর উপর এমসিকিউ ক্লাস করব। তো সবাই ক্লাসে দ্রুত যুক্ত হয়ে যান এবং সবাই ক্লাসটি শেয়ার করে দিন আর বন্ধুদের মেনশন করে দিন। সবাই একটু তাড়াতাড়ি যুক্ত হয়ে যায় এবং ফ্রেন্ডদের মেনশন করে দিই। ওয়ালাইকুম আসসালাম। সবাই একটু তাড়াতাড়ি চলে আসুন। ওয়ালাইকুম আসসালাম। এই অধ্যায় থেকে আপনার এইচএসসি তে 5টি এমসিকিউ থাকবে। তো বলা যায় তুলনামূলকভাবে অধ্যায় 5-এর এমসিকিউ গুলো সবচেয়ে কঠিন হয়। অধ্যায় 5-এর এমসিকিউ গুলো সবচেয়ে কঠিন হয় আপনার অন্যান্য অধ্যায়ের চেয়ে, কেননা অধ্যায় 5-এর মধ্যে আপনার সি প্রোগ্রামিং রয়েছে, বিভিন্ন ধরনের অপারেটরের কাজ রয়েছে, তারপরে অ্যালগরিদম, ফ্লোচার্ট এবং বিভিন্ন কম্পিউটারের একদম পুঙ্খানুপুঙ্খ বিষয়গুলো রয়েছে। যেই কারণে অধ্যায় 5-এর এমসিকিউ ক্লাসটা আমাদের চেষ্টা করবো আজকে গুছিয়ে নেওয়ার জন্য, এবং আজকের ক্লাস নেওয়ার পরে যেন আপনাদের এই অধ্যায় সম্পর্কে ভালো একটা ধারণা অর্জন করা সম্ভব হয়, আমরা সেইভাবে পড়ানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। সবাই একটু শেয়ার করে দিবেন। সবাই একটু তাড়াতাড়ি শেয়ার করে দিন। শুরু করে দিচ্ছি। আর তো বেশি দিন বাকি নেই, আর মাত্র 10টা দিন বাকি আছে। সবাই একটু সিরিয়াস হয়ে পড়াশোনা করুন। ওকে ওকে, আর সময় নষ্ট না করে শুরু করে দিচ্ছি, যারা আসছে তাদের নিয়েই। নন ভোলেটাইল মেমোরি কোনটি? নন ভোলেটাইল মেমোরি কোনটি? যেগুলো যেগুলো কম্পিউটার বন্ধ হলেও মুছে যায় না। কয়েকটা এক্সাম্পল দিচ্ছি। নন ভোলেটাইল মেমোরি হচ্ছে ডিভিডি, ডিভিডি তারপরে হচ্ছে রম, ইউএসবি, ঠিক আছে? ডিভিডি, রম, ইউএসবি এগুলো কম্পিউটার যদি বন্ধ করে দেন তারপর সেগুলো কখনো মুছে যাবে না। আর র্যাম হচ্ছে ভলেটাইল মেমোরি, এটা হচ্ছে ভলেটাইল মেমোরি।
এখন ভলেটাইল, ভলেটাইল বলতে আমরা কি বুঝি, নন ভলেটাইল বলতে আমরা কি বুঝি, একটু ক্লিয়ার করে দিচ্ছি যে এই যে নন ভলেটাইল মেমোরি হচ্ছে স্থায়ী মেমোরি, আর ভলেটাইল মেমোরি হচ্ছে অস্থায়ী মেমোরি। বোর্ডের যে বই আছে না, বোর্ড বইটার দ্বিতীয় পৃষ্ঠায়, পঞ্চম অধ্যায়ের দ্বিতীয় পৃষ্ঠায় এই সম্পর্কে আলোচনা করা আছে। একদম শেষের আগের প্যারায় ভালো করে পড়বেন, রিডিং দেখবেন এগুলো বিস্তারিত আলোচনা করা আছে। বোর্ড বইয়ের বিকল্প অন্য কিছু নেই। তো উত্তর হবে কোনটা, রম। নন ভলেটাইল মেমোরি হচ্ছে রোম, রিড অনলি মেমোরি। ঠিক আছে, আচ্ছা ওকে। কোনটি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ভাষা, মানে সহজে প্রোগ্রাম তৈরি করা যায়, সহজেই প্রোগ্রাম তৈরি করা যায়, তৈরি করা যায় এবং জনপ্রিয়, জনপ্রিয় ভাষা, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ভাষা, জনপ্রিয় অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ভাষা। বলেন তো এটা কোনটা হবে? অনেকে বলতেছে সি, সবাই সি বলতেছেন, ভেরি গুড, খুব সুন্দরভাবে ভুল করতেছেন সবাই। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ভাষা, এটা সহজে অবজেক্ট তৈরি করতে সি দিয়ে, সি ভাষা দিয়ে আপনারা পারবেন না করতে। এরা যারা যারা দিচ্ছেন সবাই সুন্দরভাবে ভুল করছেন। শোনেন, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ভাষা হচ্ছে জাভা স্ক্রিপ্ট। জাভা ভাষা দিয়ে আপনার সহজেই একটা প্রোগ্রাম তৈরি করা সম্ভব। সি ভাষা তো মধ্যম স্তরের ভাষা, এটা তো এই ভাষা দিয়ে তো তৈরি করা তো কঠিন, এই ভাষা শেখা হচ্ছে কঠিন, এই ভাষা তো আসবে না। ঠিক আছে, তাহলে সহজেই প্রোগ্রাম তৈরি করা যায় জাভা দিয়ে। উত্তর হবে এই জাভা। উত্তর কোনটা হবে? জাভা, জাভা হবে। ভুল করছেন আপনারা, আপনারা অনেকেই ভুল করেছেন। উত্তর হবে এইটা, জাভা। ঠিক আছে, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ভাষা হচ্ছে জাভা ভাষাটা। আচ্ছা, এরপরে আসি আমরা সরাসরি কম্পিউটারের সাথে সংযোগ স্থাপন করে কোন ভাষা। একেবারে কম্পিউটারের সাথে সরাসরি সংযোগ স্থাপন করে, কোনো অনুবাদক যন্ত্রের প্রয়োজন নাই, কোনো অনুবাদক যন্ত্র লাগবে না, অনুবাদক যন্ত্র এটা লাগবে না। কোন ভাষায়? মেশিন ভাষা, অ্যাসেম্বলি ভাষা, উচ্চতর ভাষা, অতি উচ্চতর ভাষা। হ্যাঁ, উত্তর অনেকেই বলছেন, উত্তর হচ্ছে মেশিন ভাষা। ভেরি গুড। রুমানা, মুস্তাকিন, রাকিব, তামজিদ, ইউজাসিফ, হারাফাত, ইসলাম, তারপর হচ্ছে আব্দুল মহিন, সবাই পারছেন মোটামুটি। এটা এটা একদম সহজ ছিল, এই জন্য সবাই পেরেছেন। মেশিন। সহজ প্রশ্ন পারাতে কোনো বুদ্ধিমত্তার পরিচয় বহন করে না। আমি দু একটা কঠিন প্রশ্ন দিলে তারপর দেখবো কে পারে। ওকে, উত্তর এটা ঠিক আছে, কারণ এই মেশিন ভাষা দিয়ে সরাসরি কম্পিউটারের সাথে সংযোগ স্থাপন করা যায়। প্রোগ্রামিং ভাষার সর্বনিম্ন স্তর কোনটা? ওকে, আমরা দেখি। একটা হচ্ছে নিম্ন স্তর, নিম্ন স্তর, একটা হচ্ছে মধ্য স্তর, একটা হচ্ছে উচ্চ স্তর। তিন স্তরের ভাষা আছে, হ্যাঁ, নিম্ন স্তর, মধ্য স্তর, উচ্চ স্তর, আর 5 প্রজনের ভাষা আছে। নিম্ন স্তরের ভাষা হচ্ছে, একটা হচ্ছে মেশিন ভাষা, আরেকটা হচ্ছে
অ্যাসেম্বলি ভাষা, আর মধ্যম স্তরের ভাষা হচ্ছে সি। সি ভাষা হচ্ছে মধ্যম স্তরের ভাষা। আর উচ্চ স্তরের ভাষা হচ্ছে তিনটি। তৃতীয় প্রজন্মের ভাষা, চতুর্থ প্রজন্মের ভাষা, পঞ্চম প্রজন্মের ভাষা। এ হচ্ছে আমাদের মোট 5টা প্রজন্মের ভাষা। আপনি যদি সালটা মনে রাখতে চান, এটা হচ্ছে 1945, 1950, এটা না 1960, 1970, 1980, এভাবে পর্যায়ক্রমে এই ভাষাগুলো ব্যবহার করা হয়। এই বিষয়ে এই অধ্যায় আপনারা অনেকে বাদ দিতে পারেন, তবে এই অধ্যায়ের এমসিকিউ আপনাদের পড়তে হবে। এটা হচ্ছে সি ভাষার জন্য কত সালে? 1980 সালে বর্ধিত রূপে তৈরি করা হয় সি প্লাস প্লাস। আমাদের 1978 সালের দিকে সি ভাষাটা জন্ম হয়েছিল। যাই হোক, নিম্ন স্তরের ভাষা কোনটা? মেশিন ভাষা এবং অ্যাসেম্বলি ভাষা। মধ্য স্তরের ভাষা কোনটা? সি ভাষা। উচ্চ স্তরের ভাষা কোনগুলো? উচ্চ স্তরের ভাষা হচ্ছে তৃতীয় প্রজন্মের ভাষা, চতুর্থ প্রজন্মের ভাষা, পঞ্চম প্রজন্মের ভাষা। এই তিনটা হচ্ছে উচ্চ স্তরের ভাষা। আর সর্বনিম্ন স্তরে কোনটা আছে? সবার আগে সর্বনিম্ন স্তর হচ্ছে মেশিন ভাষা। এটা 20 সেকেন্ড পড়েন, 20 সেকেন্ড পরে এটা ক্লিয়ার হন, তারপরে উত্তরটা বলবেন। এখন তো বুঝতে পারছেন প্রোগ্রামিং ভাষার সর্বনিম্ন স্তর হচ্ছে এই মেশিন ভাষা বা প্রথম প্রজন্মের ভাষা, মেশিন ভাষা। আশা করি ক্লিয়ার বুঝতে পারছেন। এই ভাষা এই অধ্যায়ের এমসিকিউ বাদ দেওয়া যাবে না, সিকিউ বাদ দেন। কোনটি মধ্যম প্রজন্মের ভাষা, মধ্যম স্তরের ভাষা? যে ভাষা কেস সেনসিটিভ, যে ভাষা কেস সেনসিটিভ, উচ্চ স্তরের বৈশিষ্ট্য বিদ্যমান প্লাস নিম্ন স্তরের বৈশিষ্ট্য বিদ্যমান, দুইটার মিশ্রণ করার পরে যে ভাষা উদ্ভব হয়েছে তাকে বলা হয় মধ্যম স্তরের ভাষা। আর এই মধ্যম স্তরের ভাষাটা হচ্ছে আমাদের সি ভাষা। সি ভাষা হচ্ছে মধ্যম স্তরের ভাষা। কেন? কারণ সি ভাষায় উচ্চ স্তরের বৈশিষ্ট্য যেমন বিদ্যমান, নিম্ন স্তরের বৈশিষ্ট্যটাও বিদ্যমান রয়েছে। এই কারণে সি ভাষাকে বলা হয় আমাদের মধ্যম স্তরের ভাষা বা মিড লেভেল ল্যাঙ্গুয়েজ। ক্লিয়ার? উত্তর হচ্ছে সি ভাষা। এগুলো কিন্তু আপনাদের জানতে হবে কেন হচ্ছে, এগুলো জানার দরকার আছে। শুধু পড়লেই হচ্ছে না, জানার বিষয় আছে। আচ্ছা, এরপর তাহলে আপনাদের মনে থাকবে ভালো, এগুলো যদি একদম ব্যাখ্যা সহকারে পড়েন। হ্যাঁ, এরপর অ্যাসেম্বলি ভাষা কোন প্রজন্মের ভাষা? প্রজন্ম আছে 5টা। প্রথম প্রজন্ম, দ্বিতীয় প্রজন্ম, তৃতীয় প্রজন্ম, চতুর্থ প্রজন্ম, পঞ্চম প্রজন্ম। প্রথম প্রজন্ম হচ্ছে মেশিন ভাষা, দ্বিতীয় প্রজন্ম হচ্ছে, তৃতীয় প্রজন্ম হচ্ছে উচ্চতর ভাষা, চতুর্থ প্রজন্ম হচ্ছে অতি উচ্চ স্তরের ভাষা, অতি উচ্চ স্তর। পঞ্চম প্রজন্মের ভাষা হচ্ছে আপনার ন্যাচারাল ভাষা।
আর এটা হচ্ছে অ্যাসেম্বলি ভাষা। একটু একটা করে বৈশিষ্ট্য বলে যাই যেন আপনাদের সুবিধা হয়, হ্যাঁ, মনে থাকতে যেন। মেশিন ভাষা হচ্ছে কম্পিউটার সরাসরি বুঝতে পারে, 0-1 দিয়ে তৈরি ভাষা, যেটা কম্পিউটার সরাসরি বুঝতে পারে, কোনো অনুবাদক যন্ত্র লাগবে না, এটা সরাসরি বুঝতে পারে। এখানে অনুবাদক যন্ত্র লাগবে না, অনুবাদক যন্ত্র লাগবে না। আর অ্যাসেম্বলি ভাষা হচ্ছে সাংকেতিক ভাষা, কারণ এখানে সাংকেতিক কোড ব্যবহার করা হয়। অ্যাসেম্বলি ভাষা হচ্ছে সাংকেতিক ভাষা। উচ্চতর ভাষা হচ্ছে আপনার ওই যে C++, জাভা, ফোরটান, অ্যালগোল এগুলো। আর অতি উচ্চ স্তরের ভাষাকে বলা হয় নন প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ প্লাস এ ডেভেলপমেন্ট, এটাকে বলা হয় নন প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ। আর ন্যাচারাল ভাষা হচ্ছে এটাকে বলে স্বাভাবিক ভাষা, আমাদের স্বাভাবিক ভাষা, এটাকে বলা হয় নন প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ, নন প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ। নন প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে এই উচ্চ স্তরের ভাষা দিয়ে আপনার সহজে প্রোগ্রাম তৈরি করা যায়। অতি উচ্চ স্তরের ভাষা দিয়ে এটাকে আপনার বিস্তারিতভাবে বর্ণনা করতে হয় না। ওই অতি উচ্চ স্তরের ভাষাটা আমাদের নন প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজও বলা হয়। একটু বৈশিষ্ট্যগুলো একবার পড়েন, 30 সেকেন্ডে একবার পড়েন, খুবই গুরুত্বপূর্ণ। ওকে, এগুলো তো আসলে মানে আস্তে আস্তে লিখে লিখে এমসিকিউ গুলো করেন, তাহলে মানে পড়তে সুবিধা হবে। একটু লিখে লিখে এমসিকিউ গুলো পড়ার চেষ্টা করুন, একটু লিখে লিখে। কি করার, এই অধ্যায়গুলো এমসিকিউ গুলো কঠিন তো আমি আগেই বলেছি, এই জন্য আপনাদের একটু সহজ করে বেশি বেশি করে পড়াচ্ছি যেন মানে কমন পড়ে পরীক্ষায়। ওকে, এখানে আরেকটা বৈশিষ্ট্য মিসিং হয়েছে, সেটা বলে দেই যে চতুর্থ প্রজন্মের ভাষা, চতুর্থ স্তরের ভাষা, চতুর্থ প্রজন্মের ভাষাটা যেটা, এটা হচ্ছে অতি উচ্চ স্তরের ভাষা। চতুর্থ প্রজন্ম হচ্ছে অতি উচ্চ স্তরের ভাষা, অতি উচ্চ স্তরের ভাষা। এই ভাষার আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এটা হচ্ছে RAD টুল বলা হয়, RAD টুল বলা হয়, র্যাপিড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট, র্যাপিড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট এটা বলা হয়। কেন? কারণ এটাকে বলা হয় RAD টুল বা র্যাপিড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট। চতুর্থ প্রজন্মের ভাষাকে বলা হয় RAD টুল বা র্যাপিড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট টুল বলা হয়, ঠিক আছে। আর অ্যাসেম্বলি ভাষা হচ্ছে দ্বিতীয় প্রজন্মের ভাষা, অ্যাসেম্বলি ভাষা দ্বিতীয় প্রজন্মের ভাষা। এবার তো তাহলে ক্লিয়ার। আর চতুর্থ প্রজন্মের ভাষাকে বলা হয় র্যাপিড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট টুল, কারণ দ্রুত অ্যাপ্লিকেশন তৈরি করা যায়। মেশিন লার্নিং অ্যাপ্লিকেশনে ব্যবহৃত হয় কোনটি? মেশিন লার্নিং অ্যাপ্লিকেশনে ব্যবহৃত হয় কোনটা? C++, অ্যালগোল, পাইথন, ফোরটান। বলেন তো দেখি। ফোরটান হচ্ছে বৈজ্ঞানিক ভাষা,
বৈজ্ঞানিক ভাষা বৈজ্ঞানিক কাজে ব্যবহার করা হয়। ফোরটান আর অ্যালগোল, ঠিক আছে। ফোরটান এবং অ্যালগোল বৈজ্ঞানিক প্রয়োগের ভাষা, আর কোবল বাণিজ্যিক প্রয়োগের ভাষা। কোবল হচ্ছে বাণিজ্যিক প্রয়োগের ভাষা। আর মেশিন লার্নিং অ্যাপ্লিকেশনে ব্যবহৃত হয় পাইথন। মেশিন লার্নিং অ্যাপ্লিকেশনে বহুলভাবে ব্যবহৃত হয়, এখন বর্তমানে বহুল ব্যবহৃত হয় এই পাইথনটা, ঠিক আছে। পাইথন কিন্তু সাপ না, পাইথন একটা ল্যাঙ্গুয়েজ। মেশিন লার্নিং অ্যাপ্লিকেশন তৈরিতে এটা ব্যবহার করা হয়। আর কোবল হচ্ছে বৈজ্ঞানিক বাণিজ্যিক কাজে ব্যবহার করা হয়। আর বৈজ্ঞানিক কাজে ব্যবহার করা হয় অ্যালগোল, ফোরটান, এই দুই ভাষা। এটা ক্লিয়ার কিনা একটু বলবেন। এগুলো থেকে এমসিকিউ আসে, এগুলো থেকে এমসিকিউ আসছে এবং আসবে, অবহেলা করার কোনো সুযোগ নেই। ক্লিয়ার কিনা একটু কষ্ট করে বলেন। ভেরি গুড। আচ্ছা, হচ্ছে অনেকেই বুঝতে পারতেছেন, এগুলো থেকে ফাইনাল পরীক্ষা আসার সম্ভাবনা আছে। ওপিএস 5 কোন প্রজন্মের ভাষা? এটা হচ্ছে স্বাভাবিক ভাষা। স্বাভাবিক ভাষা, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ, মানুষের ভাষার মতো, ন্যাচারাল, যেটা মানুষের ভাষার মতো। তাহলে এটা কোনটা হবে? পঞ্চম, চতুর্থ, তৃতীয়, দ্বিতীয়। অবশ্যই ওপিএস 5 পঞ্চম প্রজন্মের ভাষা। ক্লিয়ার? ওকে, মিরাজ আহমেদ ক্লিয়ার। পাইথন হচ্ছে এক ধরনের ভাষা, একটা ভাষার নাম। পাইথন একটা ভাষা আমাদের যেটা দিয়ে অ্যাপ্লিকেশন, মানে মেশিন লার্নিং অ্যাপ্লিকেশন ব্যবহার করি আমরা। যেমন এইচটিএমএল একটা ভাষা, সিএসএস একটা ভাষা, জাভা স্ক্রিপ্ট একটা ভাষা। এগুলো হচ্ছে এক একটা ভাষা। ফোরটান ভাষা একটা, অ্যালগোল একটা ভাষা, এরকম। ওপিএস 5 পঞ্চম প্রজন্মের ভাষা। ওকে, মিম একটি কম্পিউটার প্রোগ্রাম এসকিউএল ব্যবহার করে ইংরেজিতে ডেভেলপ করলো, যা মানুষ সহজে বুঝতে পারে এবং তা কোনো কম্পিউটারের উপর নির্ভরশীল নয়। এই এসকিউএল হচ্ছে, মনে রাখবেন, এসকিউএল, তারপর হচ্ছে ইন্টেলেক্ট, ইন্টেলেক্ট, তারপর হচ্ছে ফোকাস, ফোকাস, নোমাড, এইসব ভাষাগুলো হচ্ছে আমাদের চতুর্থ প্রজন্মের ভাষা। চতুর্থ প্রজন্মের ভাষা। এই ভাষাগুলোকে আরএডি টুল বলা হয়। আরএডি টুল বলা হয়, র্যাপিড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট বলা হয়। এগুলোকে বিস্তারিতভাবে বর্ণনা করতে হয় না, মানুষ সহজেই এই চতুর্থ প্রজন্মের ভাষাগুলো সহজেই বুঝতে পারে। এই ভাষা মানুষের ভাষার অনেকটা কাছাকাছি, মানে পঞ্চম প্রজন্মের ভাষা নয়, তার কাছাকাছি। অতি অতি উচ্চ স্তরের ভাষা হচ্ছে এই ভাষাটা। এসকিউএল হচ্ছে এই চতুর্থ প্রজন্মের ভাষা বা অতি উচ্চ স্তরের ভাষা, ঠিক আছে। এটা হবে অতি উচ্চ স্তরের ভাষা। জি বলুন। হ্যাঁ। হুম। হ্যাঁ, আছে আছে আছে।
ওকে, তাহলে এটা কোনটা হবে? উদ্দীপকে উল্লিখিত প্রোগ্রামটি কোন স্তরের ভাষা? উদ্দীপকের উল্লেখিত প্রোগ্রামটি চতুর্থ প্রজন্মের ভাষা, মানে অতি উচ্চ স্তরের ভাষা, অতি উচ্চ স্তরের ভাষা, অতি উচ্চ স্তরের ভাষা। আচ্ছা, তারপর প্রোগ্রামটি অনুবাদ করার জন্য যে অনুবাদক প্রোগ্রামের প্রয়োজন। শোনেন, উচ্চ স্তরের ভাষা কম্পিউটার সরাসরি বুঝতে পারে না। এই উচ্চ স্তরের ভাষা বা অতি উচ্চ স্তরের ভাষা বা পঞ্চম প্রজন্মের ভাষা, সেইগুলো যদি কম্পিউটারকে বোঝানোর দরকার হয় বা মেশিনকে বোঝানোর দরকার হয়, তখন অনুবাদক যন্ত্র লাগবে। দুই ধরনের আছে, একটা হচ্ছে কম্পাইলার, একটা হচ্ছে ইন্টারপ্রেটার। অ্যাসেম্বলার না। অ্যাসেম্বলার হচ্ছে শুধুমাত্র অ্যাসেম্বলি ভাষাকে মেশিন ভাষায় রূপান্তর করে। এই অ্যাসেম্বলার অ্যাসেম্বলি ভাষাটাকে মেশিন ভাষায় রূপান্তর করে, উচ্চ স্তরের ভাষা নাকি না। কারণ এসকিউএল হচ্ছে আপনার উচ্চ স্তরের ভাষা, উচ্চ স্তর। তাহলে এই এসকিউএলটাকে রূপান্তর করতে পারে মেশিন ভাষায় কম্পাইলার, ইন্টারপ্রেটার। কম্পাইলার একবারে একসাথে, আর ইন্টারপ্রেটার লাইন বাই লাইন। লাইন বাই লাইন। উত্তর হবে কি 2 ও 3। এটা ক্লিয়ার হতে পারছেন কিনা বলেন? ঠিক আছে। কেন 2 ও 3 হলো? কারণ হচ্ছে আমাদের কম্পাইলার এবং ইন্টারপ্রেটার, এই ভাষাগুলো কম্পাইলার এবং ইন্টারপ্রেটার আপনার এই দুইটা শুধুমাত্র আমাদের উচ্চ স্তরের জন্যই ব্যবহার করা হয়। আর অ্যাসেম্বলারটা আমাদের নিম্ন স্তরের জন্য ব্যবহার করা হয়। না, নিম্ন স্তর না, অ্যাসেম্বলার মানে নিম্ন স্তর বলতে যে নিম্ন স্তরের মধ্যে অ্যাসেম্বলি ভাষা, অ্যাসেম্বলি ভাষাটার জন্য ব্যবহার করা হয়। ওকে, তারপরে আমরা আসি ইন্টারপ্রেটারের কাজ কি। ইন্টারপ্রেটার এর কাজ, এটা হচ্ছে এক প্রকার অনুবাদক যন্ত্র। আর ইন্টারপ্রেটার আপনার উচ্চ স্তরের ভাষাকে, মনে রাখবেন, এটা উচ্চ স্তরের ভাষাকে কনভার্ট করে মেশিন ভাষায় রূপান্তর করে। ঠিক আছে, অর্থাৎ আমরা বলতে পারি উচ্চ প্রোগ্রামকে বস্তু প্রোগ্রামে পরিণত করে হচ্ছে অনুবাদক যন্ত্র। হ্যাঁ, অনুবাদক। এখন ইন্টারপ্রেটার এরকম অনুবাদক যন্ত্র আছে 3টা। একটা হচ্ছে অ্যাসেম্বলার, একটা হচ্ছে ইন্টারপ্রেটার, আর একটা হচ্ছে কম্পাইলার। এই 3টা মনে রাখবেন। ইন্টারপ্রেটার হচ্ছে লাইন বাই লাইন অনুবাদ করে, এক লাইন করে অনুবাদ করে ভুল ত্রুটি পেরে কাজ করা বন্ধ করে দেয়। লাইন বাই লাইন অনুবাদ করে, অর্থাৎ এই এক লাইন করে অনুবাদ করে হচ্ছে ইন্টারপ্রেটার। আর একসাথে পুরো প্রোগ্রাম অনুবাদ করে হচ্ছে কম্পাইলার। একসাথে পুরো প্রোগ্রাম অনুবাদ করে কম্পাইলার। সব ভুল একসাথে প্রদর্শন করে কম্পাইলার। ডিবাগিং ও টেস্টিং এর ধীরগতি সম্পন্ন কম্পাইলার। প্রথম বৈশিষ্ট্যটা ইন্টারপ্রেটারের, পরের 3টা বৈশিষ্ট্য কম্পাইলারের। একটু কষ্ট করে অপশনগুলো ভালো করে পড়ুন। লাইন বাই লাইন অনুবাদ, ইন্টারপ্রেটার, আর পুরো প্রোগ্রামটা একসাথে অনুবাদ, সেটা হচ্ছে কম্পাইলার। আর অ্যাসেম্বলি ভাষাকে আমাদের মেশিন ভাষায় রূপান্তর করে
অ্যাসেম্বলার। আচ্ছা, এরপর ওকে, তারপরে আসি আমরা উচ্চ স্তরের ভাষায় লিখিত পুরো প্রোগ্রামটি একসাথে অনুবাদ করে কোনটি? এটা এখন আপনারা বলুন, মাত্র আমি আপনাদের বুঝাইছি, এবার এটা বলার চেষ্টা করুন কোনটা হবে। পুরো প্রোগ্রামটা একবারে অনুবাদ করে কোনটি? হ্যাঁ, যেহেতু এটা পুরো প্রোগ্রামটি একসাথে অনুবাদ করে, এজন্য এটা হচ্ছে কম্পাইলার। এটাকে কম্পাইলার। তাহলে কম্পাইলারের বৈশিষ্ট্য কি কি এটাও বলুন, দেখেন এটাও দেখি পারেন কিনা, বলেন দেখি কে পারেন এটা। টেস্টিং ও ডিবাগিং এর ক্ষেত্রে ধীরগতি সম্পন্ন প্রোগ্রাম নির্বাহে বেশি সময় লাগে। অনুবাদকৃত প্রোগ্রাম পূর্ণাঙ্গ মেশিন প্রোগ্রামে রূপান্তর করা হয়। পূর্ণাঙ্গ টেস্টিং ও ডিবাগিং এর ক্ষেত্রে ধীরগতি সম্পন্ন প্রোগ্রাম নির্বাহে বেশি সময় লাগে। বলতে হবে কোনটা কোনটা সঠিক, বলেন এটা। ভালো করে দেখেন এটা। কম্পাইলারের বৈশিষ্ট্য কোনটি? টেস্টিং ও ডিবাগিং এর ক্ষেত্রে ধীরগতি সম্পন্ন, এটা সঠিক, কথাটা সত্য। এটা একটু ধীরগতি কেন? কারণ এখানে পুরো যতগুলো ইয়া আছে ভুল সব একসাথে প্রদর্শন করে, এই জন্য একটু ধীরগতি সম্পন্ন। প্রোগ্রাম নির্বাহে বেশি সময় লাগে না, কম সময় লাগে। অনুবাদকৃত প্রোগ্রাম পূর্ণাঙ্গ মেশিন প্রোগ্রামে রূপান্তর করা যায়। হ্যাঁ, উত্তর হবে 1 ও 3, 2 হবে না। প্রোগ্রাম নির্বাহে বেশি সময় লাগে, সেটা হচ্ছে ইন্টারপ্রেটার। ইন্টারপ্রেটারের প্রোগ্রাম নির্বাহে মানে প্রোগ্রামটাকে পুরো কাজ শেষ করতে অনেক বেশি সময় লাগে, কারণ এক লাইন এক লাইন করে অনুবাদ করে, এই কারণে। প্রশ্ন পরীক্ষাতে এইভাবেই আসে, এগুলো সব বোর্ড প্রশ্নে আমরা আলোচনা করতেছি। তারপর সবাই একটু পড়াশোনার দিকে মনোযোগী হন। তাহলে বলেন কম্পাইলার ও ইন্টারপ্রেটার এর মধ্যে কোথায় পার্থক্য আছে? প্রোগ্রামটি অনুবাদের ক্ষেত্রে, কাজের গতির ক্ষেত্রে, ভুল প্রদর্শনের ক্ষেত্রে। কোনটা হবে এটা? প্রোগ্রামটি অনুবাদের ক্ষেত্রে, কাজের গতির ক্ষেত্রে, ভুল প্রদর্শনের ক্ষেত্রে। অবশ্যই অনুবাদের ক্ষেত্রে একটা পুরো প্রোগ্রামটা অনুবাদ করে, একটা লাইন বাই লাইন অনুবাদ করে। কাজের গতির ক্ষেত্রে কম্পাইলারের কাজের গতি ভালো, বেশি, ইন্টারপ্রেটারের কাজের গতি কম, দক্ষতা কম। ভুল প্রদর্শনের ক্ষেত্রে কম্পাইলার পুরো প্রোগ্রামটা একসাথে অনুবাদ করে, ইন্টারপ্রেটার লাইন বাই লাইন অনুবাদ করে। এই জন্য তিনটাই উত্তর হবে। ক্লিয়ার? ওকে, উত্তর হবে 10-এর ডি। এবার সবাই পারছেন, এটা সবাই পেরেছেন। প্রোগ্রামিং এর ক্ষেত্রে ইনপুট ও আউটপুট চিহ্ন হিসেবে ব্যবহৃত হয় কোনটি? ইনপুট আউটপুট মানে মান গ্রহণ এবং ফলাফল প্রদর্শনে কোনটা ব্যবহার করা হয়? বলেন দেখি কারা কারা বলতে পারেন। এটা আপনাদের পারা উচিত, এটা আপনাদের পারা উচিত।
হুম, দেখেন এদিকে কোনটার কাজ কি একটু ভালো করে শিখে রাখুন। এটা হচ্ছে সংযোগ, এটা হচ্ছে প্রসেস, এটা হচ্ছে সিদ্ধান্ত গ্রহণ, এটা হচ্ছে ইনপুট আউটপুট ডিভাইস, ইনপুট আউটপুট, ইনপুট আউটপুট। তো সব মিলিয়ে আমাদের উত্তর হচ্ছে কোনটা? এই যে এটা, এই যে সামান্তরিকের চিহ্নটা হচ্ছে ইনপুট এবং আউটপুট। উত্তর হবে কোনটা? এটা। প্রোগ্রামের ক্ষেত্রে ইনপুট ও আউটপুট চিহ্ন হিসেবে ব্যবহার করা হয়। আচ্ছা, এরপর অনেকেই ভুল করছেন, একটু সচেতন হন। প্রবাহ চিত্রের কোন প্রতীকটি প্রসেসের জন্য ব্যবহার করা হয়? প্রসেস মানে হচ্ছে প্রক্রিয়াকরণ, প্রক্রিয়াকরণ। যেমন আমরা বলি না, এই যে এরিয়া সমান সমান হাফ গুণ বেস গুণ হাইট, এটা হচ্ছে প্রক্রিয়াকরণ। এই যে এটা হচ্ছে প্রক্রিয়াকরণের কাজ করে। সি, উত্তর হবে সি। প্রোগ্রাম কোডিং এর পূর্ববর্তী ধাপ কোনটি? কোডিং করার আগের ধাপ কোনটি? আমাদের প্রোগ্রামের কিছু ধাপ রয়েছে, তো আমাদের একটু ধাপগুলো একটু কষ্ট করে শেখা লাগবে। হ্যাঁ, ধাপগুলো শিখুন। প্রথম ধাপ হচ্ছে সমস্যা নির্দিষ্টকরণ, সমস্যা নির্দিষ্টকরণ। তারপরে সমস্যাটা নির্দিষ্ট করার পর করে সমস্যা বিশ্লেষণ করবেন, সমস্যা বিশ্লেষণ প্রোগ্রাম তৈরির ধাপ। এরপরে প্রোগ্রাম ডিজাইন, তারপরে কোডিং। প্রোগ্রাম ডিজাইন, প্রোগ্রাম কোডিং, প্রোগ্রাম কোডিং। তারপরে হচ্ছে প্রোগ্রাম বাস্তবায়ন, প্রোগ্রাম ডকুমেন্টেশন, প্রোগ্রাম বাস্তবায়ন, প্রোগ্রাম ডকুমেন্টেশন, ডকুমেন্টেশন, ডকুমেন্টেশন। আর সবার শেষ হচ্ছে প্রোগ্রাম রক্ষণাবেক্ষণ, রক্ষণাবেক্ষণ। এর মধ্যে দেখেন তাহলে বলছে কি, আমাদের বলছে যে প্রোগ্রাম কোডিং এর পূর্ববর্তী ধাপ কোনটি? কোডিং করার আগের ধাপ হচ্ছে প্রোগ্রাম ডিজাইন, আর প্রোগ্রাম কোডিং এর পরের ধাপ কি? প্রোগ্রাম বাস্তবায়ন। তার মানে কোডিং এর আগের ধাপ হচ্ছে প্রোগ্রাম ডিজাইন। আর এই প্রোগ্রাম ডিজাইন এই অংশে আপনার ফ্লোচার্ট করা হয়, ফ্লোচার্ট, অ্যালগরিদম, সুডোকোড, এগুলো করা হয় কোথায়? প্রোগ্রাম ডিজাইন অংশে। ইনপুট ও আউটপুট ডিজাইন, ফ্লোচার্ট, অ্যালগরিদম, সুডোকোড করা হয় প্রোগ্রাম ডিজাইন অংশে। প্রোগ্রাম কোডিং এর আগের ধাপ কি? প্রোগ্রাম ডিজাইন। প্রথমে সমস্যাগুলো চিহ্নিতকরণ বা নির্দিষ্টকরণ, সমস্যা নির্দিষ্টকরণ, সমস্যা বিশ্লেষণ, প্রোগ্রাম ডিজাইন, প্রোগ্রাম কোডিং, প্রোগ্রাম বাস্তবায়ন, প্রোগ্রাম রক্ষণাবেক্ষণ, তারপর ডকুমেন্টেশন, আর সর্বশেষ হচ্ছে রক্ষণাবেক্ষণ। এই মোট 7টা ধাপ আছে, অনেক বইয়ে 6টা ধাপ আছে। তো যাই হোক, ধাপগুলো একটু শিখে রাখলে ভালো হয়। ঠিক আছে? আচ্ছা, এরপর প্রোগ্রাম তৈরিতে প্রোগ্রাম ডিজাইনের পরবর্তী ধাপ কোনটি? ডিজাইন করার পরে কোন ধাপ করতে হয়? এটা তো একই প্রশ্ন, এটাও সেম প্রশ্ন হবে। হ্যাঁ,
আচ্ছা, এটাও সেম প্রশ্নটাই হবে। প্রোগ্রাম তৈরিতে প্রোগ্রাম ডিজাইনের পরবর্তী ধাপ কোনটা? প্রোগ্রাম ডিজাইন করার পরে প্রোগ্রাম কোডিং, কোডিং করার পরে প্রোগ্রাম বাস্তবায়ন, বাস্তবায়ন করার পরে ডকুমেন্টেশন, তারপরে রক্ষণাবেক্ষণ। তারপর ফ্লো চার্টে বৃত্তাকার চিহ্নটি দ্বারা কি বোঝায়? এই যে বৃত্তাকার, এটা এটা দ্বারা কি বোঝায়? শুরু, ইনপুট, সংযোগ। এখানে যদি একটু ভুল দিছে, হ্যাঁ এখানে কিন্তু অপশনটা একটু ভুল আছে, অপশনে একটু ভুল আছে। আপনাদের বলতে হবে এখানে এটা কোনটা দ্বারা, এটা দ্বারা কি বোঝায়। 19 নম্বরটা কি হবে? 19 বলেন দেখি, 19 নম্বরটা কি হবে? এটা একটু আগে বুঝাইছি, এটা হচ্ছে শুধুমাত্র সংযোগ, আর কিছু না। সংযোগ দুই তিনটা জায়গা থেকে সংযোগ করে না, এরকম সংযোগ করার ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়। হ্যাঁ, সংযোগ শুধু হবে সংযোগ, অপশন হবে শুধু 3, শুধু 3। সি ভাষার উদ্ভাবক কে? সি ভাষার উদ্ভাবক কে? এটা বলেন তো দেখি, সবাই পারবেন এটা। সি ভাষার জনক কে? ইনি হচ্ছেন ডেনিস রিচি। ডেনিস রিচি সি ভাষার জনক, মনে থাকবে তো এটা। সি ভাষার জনক কে? ডেনিস রিচি। এমসিকিউ পরীক্ষায় যদি এমসিকিউ আসে অবশ্যই যেন এটা পারেন, এটা যেন ভুল না হয়। সি ভাষায় বৈধ চলক কোনগুলো? মানে হচ্ছে যেই চলকগুলো ব্যবহার করা যাবে। সি ভাষা চলকের কিছু নিয়ম কানুন আছে, বুঝতে পারছেন? যেমন সি ভাষা চলকের নিয়ম কানুনের মধ্যে বলতে হবে আপনাদের, এই যে এবিসি যে ইয়াচা আছে না, এই যে চিহ্নটা, এই যে ড্যাশ চিহ্নটা ব্যবহার করা যাবে না। এবিসি যে স্পেস, স্পেস দিচ্ছেন মাঝখানে, স্পেস ব্যবহার করা যাবে না। এই যে @ চিহ্ন দিচ্ছেন, @ এই চিহ্ন ব্যবহার করা যাবে না। রোল 107, ঠিক আছে। আগে আগে একটা আমাদের বর্ণ দিতে হবে, পরে সংখ্যা, শুরুতে সংখ্যা থাকবে না, ঠিক আছে। এই চিহ্ন, হ্যাশ চিহ্ন, তারপরে হচ্ছে আমাদের স্টার চিহ্ন, এরকম চিহ্ন, তারপরে হচ্ছে আমাদের যোগ, বিয়োগ, গুণ, ভাগ, ভাগশেষ, এসব চিহ্ন কোনো কিছু ব্যবহার করা যাবে না। আবার শুধু স্পেস, স্পেস দিয়েও ব্যবহার করা যাবে না। প্রথমে সংখ্যা থাকবে না, প্রথমে সংখ্যা থাকা যাবে না, প্রথমে থাকতে হবে বর্ণ, পরে থাকবে সংখ্যা। এই হচ্ছে সি ভাষার চলকের কিছু নিয়ম কানুন, আপনাদের এগুলো জানতে হবে, পড়তে হবে, মনে রাখতে হবে, ঠিক আছে। এরপর সঠিক চলক কোনটি? এবার বলেন তো দেখি, এটা কি হবে? এটা কে বলতে পারবেন? ওহো, এখানে তো ভুল হয়েছে, এখানে তো হচ্ছে সঠিক চলক না। দাঁড়ান, এটা উত্তর প্রশ্নটা হওয়া উচিত, একটা মিনিট একটু দেখে নেই প্রশ্নটা আসলে কি হচ্ছে। ইন্টিজারের ফরম্যাট স্পেসিফায়ার কোনটি? ইন্টিজার, ইন্টিজার এর ফরম্যাট স্পেসিফায়ার কোনটি? স্পেসিফায়ার কোনটি? ইন্টিজারের ফরম্যাট স্পেসিফায়ার কোনটি? মানে ইন্টিজার মানে কি? আমাদের পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা ইন্টিজার। ইন্টিজার হচ্ছে পূর্ণ সংখ্যা, এজন্য
আপনার কোন ফরম্যাটটা ব্যবহার করা হয়? %c, %i, %d, %i না, তো এটা l হবে, %lf। আমরা জানি পূর্ণ সংখ্যার জন্য মানে এই আপনার এই ইন্টিজারের জন্য পার্সেন্টটি ব্যবহার করা হয়। ইন্টিজারের জন্য পার্সেন্টটি ব্যবহার করা হয়। উত্তর হবে %d ইন্টিজারের জন্য। ইন্টিজার হচ্ছে পূর্ণ সংখ্যা। এই পূর্ণ সংখ্যাটা এর জন্য ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে %d, আর %c হচ্ছে ক্যারেক্টার। ক্যারেক্টারের ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে %c, আর %lf হচ্ছে ডাবল ডেটা টাইপের ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে %lf। আর শুধু %f হচ্ছে %f, সেটা হচ্ছে ফ্লোট ডেটা টাইপের ফরম্যাট স্পেসিফায়ার। তো উত্তর হবে হচ্ছে %d। ফ্লোট ডেটা টাইপ মেমোরিতে কত বাইট জায়গা দখল করে? তো আমরা আরেকটু শিখে নেই যে ক্যারেক্টার ডেটা টাইপ, ক্যারেক্টার, তারপরে হচ্ছে শর্ট ইন্টিজার, তারপরে হচ্ছে ফ্লোট, শর্ট ইন্টিজার, লং ইন্টিজার, তারপরে হচ্ছে ডাবল। এরপরে আছে একটা আমাদের লং ইন্টিজার বা ফ্লোট ডেটা টাইপ। এবার একটু মনে রাখেন, সহজ হবে। 1 বাইট জায়গা দখল করে ক্যারেক্টার, 2 বাইট জায়গা দখল করে শর্ট ইন্টিজার, লং ইন্টিজার বা ফ্লোট ডেটা টাইপ 4 বাইট জায়গা দখল করে, 8 বাইট জায়গা দখল করে হচ্ছে আমাদের এই ডাবল ডেটা টাইপ। ক্যারেক্টার 1 বাইট, শর্ট ইন্টিজার 2 বাইট, লং ইন্টিজার বা ফ্লোট ডেটা টাইপ 4 বাইট, ডাবল ডেটা টাইপ 8 বাইট। তাহলে ফ্লোট ডেটা টাইপ কয় বাইট জায়গা দখল করে? 4 বাইট জায়গা দখল করে। আর ফ্লোট ডেটা টাইপের ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে %f। একটু আগে যে প্রশ্ন ছিল, ফ্লোট ডেটা টাইপের ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে %f, আর ফ্লোট ডেটা টাইপ 4 বাইট জায়গা দখল করে, লং ইন্টিজারটাও 4 বাইট জায়গা দখল করে। বর্তমানে যদি ডাইরেক্ট প্রশ্ন আসে ইন্টিজার ডেটা টাইপ কয় বাইট জায়গা দখল করে, সরাসরি উত্তর বলবেন 4 বাইট, সমস্যা নাই। আর ডাবল ডেটা টাইপ 8 বাইট জায়গা দখল করে, ডাবল ডেটা টাইপ 8 বাইট জায়গা দখল করে। এটা মুখস্থ করেন, খুব গুরুত্বপূর্ণ, এটা মুখস্থ করেন। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, এটা মুখস্থ করেন, খুবই গুরুত্বপূর্ণ। ক্যারেক্টার 1 বাইট জায়গা দখল করে, শর্ট ইন্টিজার 2 বাইট জায়গা দখল করে, লং ইন্টিজার বা ফ্লোট 4 বাইট জায়গা দখল করে, ডাবল ডেটা টাইপ 8 বাইট জায়গা দখল করে। একটা এমসিকিউ কমন মনে করেন এখান থেকে, এমসিকিউ একটা কমন আসবে আশা করি, একটা। তাহলে ডাবল ডেটা টাইপ ডেটা নির্ধারণে কত বাইট জায়গা দখল করে এটা পারবেনি। আর এটার ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে LF, মানে ভগ্নাংশ মান নেওয়ার জন্য, ভগ্নাংশ বড় মান নেওয়ার জন্য এই ডাবল ডেটা টাইপ ব্যবহার করা হয়। তাহলে %LF ডাবল ডেটা টাইপ 8 বাইট জায়গা দখল করে। কয় বাইট? 8 বাইট। ডাবল ডেটা টাইপ 8 বাইট জায়গা দখল করে। ঠিক আছে, উত্তর হবে 8 বাইট। তারপর টেক্সট ডেটা টাইপে বর্ণের সংখ্যা সর্বোচ্চ কত হতে পারে? 0 থেকে
255টি, 0 থেকে 255টি পূর্ণ পর্যন্ত সংখ্যা হতে পারে, বর্ণ হতে পারে, অর্থাৎ 255। বা টেক্সট ডেটা টাইপে আমাদের ইয়াটা করতে পারেন আপনি, যে টেক্সট ডেটা টাইপ বর্ণের সংখ্যাটা 1 বাইট বা 8 বিট জায়গা দখল করে, 1 বাইট বা 8 বিট জায়গা দখল করে। আরো মনে রাখতে পারেন টেক্সট ডেটা টাইপে আপনার এটা হচ্ছে %c ফরম্যাট স্পেসিফায়ার, %c ফরম্যাট স্পেসিফায়ার ব্যবহার করা হয় ক্যারেক্টার ডেটা টাইপের জন্য। এটা হচ্ছে 255টি পর্যন্ত আমাদের বর্ণের সংখ্যা হতে পারবে। দেখেন এক একটা এমসিকিউর জন্য 2-3টা এমসিকিউ শিখাচ্ছি, এগুলোর মাথার মধ্যে রাখেন, প্রয়োজনে ক্লাসটা আরেকবার রিভিউ করেন। পরীক্ষা তো চলে এসেছে, এখন একটু সচেতন হয়ে যান, ভালো হবে। পরিশ্রম যারা বেশি করবে ফলাফল তারা বেশি পাবে, এটাই আমরা প্রত্যাশা করি, এটাই দোয়া করি। পরীক্ষা যারা পড়াশোনা কম করতেছে, তারা যারা পড়াশোনা বেশি করতেছে তাদের চেয়ে ভালো রেজাল্ট করুক, এটা কখনো কেউ প্রত্যাশা করে না। আর আপনি নিজেও করবেন না। একটা জিনিস চিন্তা করেন, আপনি প্রতিদিন 2 ঘন্টা পড়াশোনা করেন, আপনার বন্ধু 6 ঘন্টা পড়াশোনা করে, আপনি কি চান আপনার ওই বন্ধুর চেয়ে আপনি বেশি পাবেন? হ্যাঁ, মনে মনে হয়তো প্রত্যাশা করতে পারেন তার চেয়ে আমি বেশি পাবো, কিন্তু বাস্তবে কিন্তু সম্ভব না। যে আপনি 2 ঘন্টা পড়াশোনা করেন আর আপনার একটা বন্ধু পড়াশোনা করেই না, ও যদি আপনার চেয়ে বেশি পায় আপনার তো খারাপ লাগবেই, স্বাভাবিকভাবে লাগবে, আর সাধারণত পায়ও না। সি ভাষায় ইন্টিজার ডেটা টাইপ কত বিটের? তো শর্ট না লং বলে নাই, শর্ট বা লং কিছুই বলে নাই, কত বিটের? আমরা জানি 4 বাইট। ইন্টিজার ডেটা টাইপ 4 বাইট, লং ইন্টিজার ধরে নিচ্ছি 4 বাইট। 4 বাইট মানে হচ্ছে গুণ 8 দেন 4টা 32 বিট, কারণ 8 বাইটে 8 বিটে 1 বাইট, সুতরাং 32। ওকে, সি প্রোগ্রামিং ভাষায় লং ইন্টিজার চলকেতে কত বাইট জায়গা নেয়? লং ইন্টিজার 4 বাইট, একটু আগেই বলছি লং ইন্টিজার 4 বাইট বা 32 বিট, একই কথা। পার্সেন্ট ডি হচ্ছে ইন্টিজার ডেটা টাইপের ফরম্যাট স্পেসিফায়ার, পার্সেন্ট ডি হচ্ছে ইন্টিজার ডেটা টাইপের ফরম্যাট স্পেসিফায়ার। সকল ধনাত্মক ও ঋণাত্মক পূর্ণ সংখ্যাকে বলা হয় ইন্টিজার, যেমন -32, 43, 175, তারপরে হচ্ছে -5, এগুলো হচ্ছে ধনাত্মক বা ঋণাত্মক পূর্ণ সংখ্যাকে বলা হয় ইন্টিজার। আর আমাদের ফ্লোট ডেটা হচ্ছে আমাদের যেটা ডাবল ডেটাটা হচ্ছে ভগ্নাংশ মান, যেমন 3.214563125 এরকম, এটা হচ্ছে ডাবল ডেটা টাইপের। আর একটা হচ্ছে বর্ণ সম্রাট ক্যারেক্টার। তা উত্তর কি হবে? সকল ধনাত্মক ঋণাত্মক সংখ্যা হচ্ছে ইন্টিজার। এগুলো আপনাদের অনেক কিছু শিখাচ্ছি, কিন্তু এগুলো মনে রাখেন। এইবার আসেন আসল পড়াশোনায়। এতক্ষণ শিখাইছি যা, এগুলো সবাই পারে, পড়লে আপনিও পারবেন, যারা পড়াশোনা করে না তারাও পারবে। কিন্তু এইগুলো যারা পড়াশোনা করে তারাও অনেক সময় আটকায় যাবে, এগুলো আপনাকে কেউ সাহায্য করবে না, এই জন্য আপনাকে নিজে থেকে শিখতে হবে। এবার আসল পড়াশোনা করেন। এবার একটু সিরিয়াস হই আমরা, হ্যাঁ। এক্স এর মান 5, এক্সপ্রেশন x + = 15 এর মান কত?
x প্লাস ইজ ইকুয়াল টু 15, এ দ্বারা বোঝানো হচ্ছে এটা হচ্ছে x প্লাস 15, একই কথা। x এর মান কত? x এর মান 5, 5 প্লাস 15 সমান সমান 20। x প্লাস সমান সমান 5 মানে বোঝায় এই x এর মানটা 15 সাথে যোগ হবে, x এর মানটা 15 সাথে যোগ হবে, তাহলে x প্লাস 15, তাহলে 5 প্লাস 15। এটা ক্লিয়ার হতে পারছেন কিনা একটু বলেন। তাই যদি থাকতো এরকম যে x মাইনাস ইজ ইকুয়াল টু 15, তখন কি হইতো? তখন বলতাম x সমান সমান 15 মাইনাস 5, তাও হইতো, উত্তর হইতো তখন হতো 10, একই কথা। হ্যাঁ, যদি এখানে প্লাস হয় 5 যোগ হয়েছে, x এর মান 5 এই কারণে, আর যদি x মাইনাস ইজ ইকুয়াল টু 15 হইতো তখন আমরা কি করতাম? যোগ করে বিয়োগ করে দিতাম, তাহলে উত্তর হবে কত? 20। এগুলো ক্লিয়ার ধারণা না থাকলে কেউ পারবে না। ওকে, ভেরি গুড। কোনটি রিলেশনাল অপারেটর? রিলেশন করার অপারেটর কোনটি? মনে রাখবেন টোটাল 6টি হচ্ছে রিলেশনাল অপারেটর। রিলেশন করতে গেলে সমান সমান, নট ইকুয়াল, লেস দেন ইকুয়াল, গ্রেটার দেন ইকুয়াল, লেস দেন, গ্রেটার দেন, এই ছয়টা হচ্ছে রিলেশনাল অপারেটর। 6টি, টোটাল 6টি। তাহলে এটা কোনটা হবে? এই যে এটা হবে। আর এটা হচ্ছে গাণিতিক অপারেটর, অর এন্ড লজিক্যাল অপারেটর। তাহলে আমরা বলতে পারি কোনটা? এই ইকুয়াল হচ্ছে আমাদের রিলেশনাল অপারেটর। ভালো দেখেন, উদ্দীপকের x এর মান হচ্ছে 10 আর y এর মান হচ্ছে x ইন্টু 5, y সমান y পার্সেন্ট 3। এটা কিভাবে করবেন আমি দেখাই দিচ্ছি, এগুলো এমসিকিউ গুলো টাইপ করতে অনেক কষ্ট হয়। x এর মান 10, y এর মান x গুণ 5, x ইন্টু 5 মানে হচ্ছে 10 গুণ 5, 50। এইটুকু তো ক্লিয়ার। এরপরে আবার বলছে y সমান সমান y পার্সেন্ট 3, y সমান সমান y পার্সেন্ট 3 মানে 50% 3। 50 কে আপনি 3 দ্বারা ভাগ করবেন, 3 16 48, ভাগ হয় ভাগশেষ। পার্সেন্ট দ্বারা কি বোঝানো হয়? ভাগশেষ। x এর মান 10, y এর মান x ইন্টু 5, তাহলে এই 10 এর 5 গুণ, 5 10 এ 50। এবারে 50 কে 3 দা ভাগ করার পরে ভাগশেষ কত আসে? 50 কে যদি 3 দা ভাগ করেন তাহলে 3 16 48, ভাগশেষ থাকে 2। ওই x মডিউল, এটা হচ্ছে মডিউলার, আমাদের এই পার্সেন্ট দ্বারা বোঝানো হয় ভাগশেষ কত আসবে? মডিউলার। এটা হচ্ছে এই যে ভাগশেষ আসছে 2। বুঝতে পারছেন? যদি এরকম হইতো আপনার এই যে 50 আসছে না, এখানে এখানে তো 50 আসছে, যদি বলতো যে 50% 5 কত আসতো? 0। যদি বলতো 50% 7, যদি বলতো 50% 7 তখন কত আসতো? 1। কেন? কারণ 50 কে যদি 7 দ্বারা ভাগ করি, 7 7 49, ভাগশেষ থাকে 1। যে 50 কে যদি 5 দ্বারা ভাগ করি, 5 10 50, ভাগশেষ থাকে 0, এখানে ভাগশেষ থাকে 1। আবার 50 কে যদি আমরা ভাগ করি 50% কত দিয়ে? 20 দিয়ে, ভাগশেষ থাকবে 10। কেন? কারণ 50 40, 20 দুগুণে 40। আশা করি
পার্সেন্টেজের বিষয়টা ক্লিয়ার। সি ভাষার এক্সপ্রেশন এক সমান সমান পাও 3 2 5% 2 প্লাস 3 এক্স এর মান কত? ওকে, ধাপে ধাপে দেখাই। এটা দ্বারা বোঝানো হয় পাও 3 2 মানে হচ্ছে 3 এর উপর পাওয়ার হবে 2, 5% 2। যদি আপনি 5 কে ভাগ করেন 2 দিয়ে, 2 দুগুণে 4, ভাগশেষ থাকে কত? 1। এটা হবে 1, এটা হচ্ছে 1, আর 3 যোগ আছে। 3 এর উপর পাওয়ার 2 দিলে 9, 1 3 13। এটা যারা বুঝতে পারবেন তারা হচ্ছে ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। কিভাবে? পাও 3 2 মানে 3 এর উপর পাওয়ার 2, 3 এর উপর পাওয়ার 2 দিলে 9 আসে। 5 কে 2 দা ভাগ করলে ভাগশেষ থাকে 1, 9 আর 1 10, আর 3 13। ওকে, কারা কারা বলছেন? শিমুল, নাইমুর, আবু সাইদ, আশরাফ, সাব্বির, পারভিন, মাহমুদা, তাইবা বুঝে নাই, নিরানবা, মোটামুটি সবাই বুঝতে পারছে। একজনে যেহেতু বুঝে না, একটু বেশিটা একটা ক্লিয়ার করছি। এই যে পাওয়ার 3 2, এ দ্বারা বোঝানো হয় প্রথম সংখ্যার উপরে দ্বিতীয় সংখ্যাটা পাওয়ার হবে। এই যে এই সংখ্যার উপরে পাওয়ার হবে এটা, তা 3 এর উপর পাওয়ার 2 দিলে ক্যালকুলেটরে কত আসবে? 9। 5% 2 মানে হচ্ছে 5 কে 2 দা ভাগ করবেন, 2 দুগুণে 4, ভাগশেষ থাকে 1, এই একটা এখানে লিখছি। এরপরে 3 যোগ আছে, 3 বসাইছি, ক্যালকুলেটর দিয়ে বাকিটা কাজ। ঠিক আছে? যদি এরকম থাকে যে পাওয়ার পাও 10 2, তাহলে হবে 10 স্কয়ার সমান সমান 100। যদি থাকে পাওয়ার 4 3, তা কত হবে? 4 কিউব 64। ঠিক আছে? মানে প্রথম সংখ্যার উপরে দ্বিতীয় সংখ্যাটা পাওয়ার, প্রথম সংখ্যার উপরে দ্বিতীয় সংখ্যাটা পাওয়ার। আবার যদি থাকে পাও 2 5, কত হবে? 2 এর উপর পাওয়ার 5 32। স্যার তাহলে আমরা সবাই বিরিয়ান, আমি বাদে। আপনিও শিখে ফেলেন, তাহলে ইনশাল্লাহ সবাই হবে। আস্তে আস্তে আরো কঠিন আছে। নিচের কোনটি কিওয়ার্ডের উদাহরণ? টোটাল 32টি কিওয়ার্ড আছে, কিওয়ার্ড যেগুলোকে বলা হয় সংরক্ষিত শব্দ। যেমন হচ্ছে আমাদের যে ইফ, ডু, হোয়াইল, শর্ট, সাইন্ড, আনসাইন্ড, আনসাইন্ড, তারপর হচ্ছে গো টু, ব্রেক, রিটার্ন, তারপর হচ্ছে এই ভয়েড। কিন্তু স্ক্যানএফ নাই এখানে, এই স্ক্যানএফটা নাই, কস নাই, লাইন নাই, এই সবগুলো আছে। এটা সবগুলো আছে। হ্যাঁ, প্রত্যেকটা জায়গায় একটা করে মিসিং আছে। হ্যাঁ, এই যে এখানে এটা নাই। স্ক্যানএফ হচ্ছে ফাংশন, কজ নাই, লাইন নাই, আছে হচ্ছে রিটার্ন, গো টু, ব্রেক, আরো এরকম করে 32টা টোটাল আছে। টোটাল 32টা আছে। সবগুলো তো লেখা সম্ভব না, কয়েকটা লিখে দিলাম। বই মেন বই দেখবেন, বোর্ড বইয়ে 32টা কিওয়ার্ড আছে সংরক্ষিত শব্দ। একটা এমসিকিউ কনফার্ম পাবেন। ওকে, তারপরে নিচের কোনটি সংরক্ষিত শব্দ নয়? ব্রেক সংরক্ষিত শব্দ, ইফ সংরক্ষিত শব্দ, তারপরে হচ্ছে এলস সংরক্ষিত শব্দ, ফাংশন নাই। ফাংশন সংরক্ষিত শব্দের মধ্যে নাই। ঠিক আছে?
তারপর এই তিনটা হচ্ছে সংরক্ষিত শব্দ। হ্যাঁ, সি ভাষার গাণিতিক অপারেটর সাহায্যে কি করা যায়? গাণিতিক অপারেটরের সাহায্যে যোগ, বিয়োগ, গুণ, ভাগ, পার্সেন্টেজ মানে ভাগশেষ নির্ণয় করা যায়। যোগ করা যায়, ছোট বড় তুলনা করা যায় না। এটা হচ্ছে রিলেশনাল অপারেটরের কাজ। রিলেশনাল অপারেটরের কাজ। ও, এটা তো করা যায়, ভাগশেষ তো নির্ণয় করা যায়, ভাগশেষ নির্ণয় করা যাবে। তো 1 ও 3 হবে, উত্তর হবে কি 1 ও 3। গাণিতিক অপারেটরের সাহায্যে এই 5টা কাজ করা যায়: যোগ, গুণ, বিয়োগ, ভাগ, ভাগশেষ। এই 5টা কাজ গাণিতিক অপারেটরের কাজ। উত্তর হবে কি 1 ও 3। আর ছোট বড় তুলনা করা যায় এই যে গ্রেটার দেন, লেস দেন, এটা রিলেশনাল অপারেটরের সাহায্যে। এটা কি ক্লিয়ার হতে পারছেন কিনা একটু বলেন, তারপরে এমসিকিউতে যাব। পড়াশোনায় সিরিয়াস হন, একটু মনোযোগ সহকারে সবাই একটু ক্লাসটা করুন, কারণ এগুলো তো গুরুত্বপূর্ণ এমসিকিউ। এবার আসি এটাই, এর মান 2, বি এর মান প্লাস প্লাস এ, প্রিন্ট এফ পার্সেন্ট ডি এন্ড বি। এটা কি ভুল হলো নাকি? না, ঠিক আছে। আগে প্লাস করতে বসে, কি করতে বসে আগে? প্রিন্ট এফ পার্সেন্ট ডি বি। যেহেতু আগে প্লাস আছে, মনে করেন দুটোটাই যোগ হবে। আগে প্লাস থাকলে আপনার 1 যোগ হবে, 2 যোগ 1 3, কারণ আগে ইনক্রিমেন্ট হবে, পরে মানটা যোগ হবে। তাহলে বি এর মান ওইখানে 3, এর মানও 3। যদি প্লাস প্লাস আগে থাকে, সংক্ষেপে একটু মনে রাখেন, আগে প্লাস প্লাস থাকলে এখানে দুইটার মানই 1 করে বাড়বে। এর মানও 2 3, আর বি এর মানও হবে 3। আর যদি পরে প্লাস প্লাস থাকে, এ প্লাস প্লাস থাকতো, তখন হয়তো বি এর মান হয়তো 2। একটা হচ্ছে ওকে, উদ্দীপকে বি এর মান কত হবে? প্লাস প্লাস এ, আগে 1 যোগ হবে, পরে মানটা প্রদর্শন করবে, অর্থাৎ বি এর মান হবে 3। আগে 1 যোগ হবে, এর মানের সাথে 1 মান বর্ধিত হবে, যোগ হবে, তারপরে বি এর মানটা প্রদর্শন করবে। আর এখানে তারপরে ফাংশনটা বর্ধিত মান ব্যবহার করবে। কিন্তু যদি থাকে এ প্লাস প্লাস, সেক্ষেত্রে আপনার এই বি এর মানটা 2 থাকবে, কারণ আগে ছোট মানটা ব্যবহার করবে। ইনক্রিমেন্ট আগে হবে না, পরে হবে, আগে 2 ব্যবহার হবে। এই কারণে যেহেতু আগে প্লাস প্লাস আছে, এখানে প্লাস প্লাস এ আছে, উত্তর হবে বি এর মান 3। অর্থাৎ প্লাস প্লাস থাকলে যদি আগে থাকে 1 যোগ করে নেবেন, আর যদি পরে থাকে 1 যোগ করা লাগবে না। যদি এটা পার্থক্য পরীক্ষায় আসে যে এ প্লাস 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 এ কত হয়, এটা ক্ষতে আসে। আপনাদের সংক্ষেপে মনে রাখার জন্য এটা বলে দিলাম যে প্লাস প্লাস এ থাকলে আপনার বর্ধিত মান হবে, বর্ধিত মান মানে 1 যোগ হবে আগে। আর এ প্লাস প্লাস থাকলে সাধারণ মানটা যেটা আছে ওইটাই ব্যবহার করবেন। ঠিক আছে, কারণ ইনক্রিমেন্ট আগে হয়, ইনক্রিমেন্ট পরে হয় একটাই। সিনট্যাক্সের কোন পরিবর্তনে আউটপুট 5 হবে? এখানে একটা দেখেন বলছে কি দেওয়া আছে, a সমান সমান 2, b ইজ ইকুয়াল টু আপনার এই প্লাস প্লাস a, তাহলে এর মান তো 2, তাহলে কত সাথে প্লাস করলে 2 হয়? এ 5 হবে। তাহলে আমি বলতে পারি না এটা যে 3 প্লাস এ হয়, তাহলে 5 হবে, 3 প্লাস 2 হয়, তাহলে আমি বলতে পারি না 3 প্লাস এ, 3 প্লাস এ বা এ প্লাস 3, এখানে বলতে পারি আমরা এ প্লাস 3 হইলেও 5 হবে আমাদের এখানে। হ্যাঁ, অর্থাৎ প্লাস প্লাস এ আছে, যে আমরা বলি এ প্লাস 3, এর মান 2 আর 3 যোগ করব 5 হবে,
সেক্ষেত্রে বি এর মান 5 হবে, অর্থাৎ a প্লাস 3। কারণ এর মান তো 2 দেওয়াই আছে, তা 2 এর সাথে কত যোগ করলে 5 হবে? 3 যোগ করলে 5 হবে। এটা তো হবে না, এটা তো 3, এর তো 2 হবে, বি এর মানটা 2 থাকবে, এখানে একটা কমবে, আর এখানে a মাইনাস 3 মাইনাস হয়ে যাবে -1, সুতরাং এটাই হবে, আর কিছু না। এই প্রোগ্রামটার আউটপুট কত দেখি কি আছে। 4 x এর মান 5, x সমান সমান 10, প্রিন্ট এ % d x, x সমান সমান 6 ব্রেক। আচ্ছা, তাহলে কত কত মান প্রদর্শন করবেন? x এর মান কত? 5। x এর মান এখানে একটু ভালো করে দেখেন, বোঝাচ্ছি এখানে, এটা ভালো করে দেখেন, x এর মান কত? 5। x সমান সমান 5, কত মতো লুপ হবে? x এর মান 10 পর্যন্ত লুপ হবে, 10 পর্যন্ত না যাওয়া পর্যন্ত লুপ হবে। আর প্রিন্টএফ %d and x, x সমান সমান এখানে একটা মিসিং আছে, যে x এর মান কত করে বাড়তেছে, x সমান সমান কত করে বাড়তেছে, এটা একটা মিসিং আছে। x প্লাস প্লাস x, x প্লাস প্লাস মানে 1 করে বাড়বে। x প্লাস প্লাস মানে এটা দ্বারা বোঝানো হয়, এটার মানে হচ্ছে x সমান সমান x প্লাস 1। আপনাদের একটু ক্লিয়ার করে দিচ্ছি একটু এখানে, কারণ আপনাদের বুঝতে সুবিধা না হলে এখানে বুঝাচ্ছি এই প্রশ্নটা। হ্যাঁ, x এর মান 5, x লুপ হবে 10 পর্যন্ত, x এর মান x প্লাস 1 1 করে বাড়বে। তো এখানে বলে দিছে আবার স্বাভাবিকভাবে হওয়ার কথা কত বলছে, কি যে প্রিন্ট বলছে, প্রিন্ট কি বলছে, প্রিন্ট করতে বলছে, প্রিন্ট %d প্রিন্ট %d x এর মানে if x is equal to 6, তাহলে কি করতে বলছে? ব্রেক করতে বলছে। হ্যাঁ, তাহলে স্বাভাবিকভাবে মানগুলো কত হওয়ার কথা? x এর মান 5, 1 বাড়াবেন 6, 7, 8, 9, 10 হওয়ার কথা ছিল। যদি এই ব্রেকটা না থাকতো তাহলে 5 থেকে 10 পর্যন্ত দেখাইতো। 5 তার সাথে 1 বাড়বে, 6 তার সাথে 1 বাড়বে, 7 তার সাথে 1 বাড়বে, 8 তারপরে 1 বাড়বে, 9 তার সাথে 1 বাড়বে, 10। কিন্তু এখানে বলছে x এর মান যদি 6 হয় ব্রেক করতে, তো ব্রেক করেন, 6 হলে ব্রেক, 5, 6 ব্রেক, এই দুইটা মান। এই 7 এদিকে যাবে না, এদিকে আর যাবে না, কারণ 6 হয়ে গেলেই ব্রেক করে দিতে বলছে, আগেই প্রিন্ট করে ফেলছে। তাহলে উত্তর হবে কত? তাহলে এই ক্ষেত্রে এটার উত্তর হচ্ছে 5 এবং 6। তাহলে উত্তর কত হবে? উত্তর হবে এখানে যেহেতু 6 ব্রেক করছে, 5 আর 6 আসবে, 7 পর্যন্ত আসবে না, 1 করে বাড়তে বাড়তে 5 তার সাথে 1 যোগ করবে, 6 আর আসবে না, 7 যাবে না। এবার আবার দেখেন এটা কয়জন পারে দেখি, এটাও কঠিন আছে। উদ্দীপকটিতে প্রোগ্রামটিতে এইচএসসি এক্সাম কতবার প্রদর্শিত হবে? আই এর মান 1, আই 5 পর্যন্ত লুপ হবে, আই প্লাস প্লাস মানে 1 করে বাড়বে, 1, 2, 3, 4, 5, 5 পর্যন্ত বাড়ার কথা। ইফ আই এর মান 3, কন্টিনিউ প্রিন্টএফ এইচএসসি এক্সাম, যেহেতু বলছে যদি আই এর মান 3 হয় কন্টিনিউ। এরকম কন্টিনিউ স্টেটমেন্টের নিয়ম হচ্ছে যে যেখানে কন্টিনিউ থাকবে ওই মানটা বাদ দিয়ে বাকিগুলো প্রদর্শন করবেন, এই মানটা বাদ, এটা বাদ। তাহলে উত্তর হবে কত? 1, 2,
4 5 4 বার। কয়বার হবে? 4 বার। কারণ 3 প্রদর্শন করবে না, কারণ 3 এখানে কন্টিনিউ আছে, যে ইফ i এর মান 3 কন্টিনিউ, কন্টিনিউ স্টেটমেন্টের নিয়ম হচ্ছে ওই মান বাদে বাকি মানগুলো প্রদর্শন হয়। তাহলে যদি আপনারা একটা শিখাই, এক্ষেত্রে যদি আপনার এইখানে থাকে এখানে কি হবে? ইফ x এর মান 6, ইফ x এর মান 6 কন্টিনিউ, তখন কি হবে উত্তর? তখন উত্তর হবে 5, 6 আসবে না, 7, 8, 9, 10, 6 আসবে না, যেহেতু 6 এর এখানে কন্টিনিউ আছে। ক্লিয়ার? তার মানে কন্টিনিউ স্টেটমেন্টের নিয়ম হচ্ছে যদি কন্টিনিউ থাকে ওই মানটা আসে না, ওই মান বাদে অন্য মানগুলো প্রদর্শন করতে হয়। দুইয়ের পরিপূরক ক্লাসটা, আচ্ছা প্রোগ্রামের আউটপুট কোনটি? কোন প্রোগ্রামের আউটপুট? ও, প্রোগ্রামের আউটপুট কোনটি? এই যে এই প্রোগ্রামটার এটা আপনারা পাওয়া উচিত। i এর মান 1, i 10 পর্যন্ত লুপ হবে, ওকে 10 পর্যন্ত লুপ করব, i প্লাস 2 মানে 2 করে বাড়বে, 1, 3, 5, 7, 9, 11 তো যাওয়া যাবে না, কারণ 11 তো বেশি হয়ে যায়, 10 এর বেশি হয়ে যায়, তাহলে এই মানগুলোই হবে। হ্যাঁ, 1, 3, 5, 7, 9, কারণ i এর মান হচ্ছে 1, i 2 করে বাড়বে, 1 এর সাথে 2 যোগ করলে 3, 3 এর সাথে 2 যোগ করলে 5, 5 এর সাথে 7, 7 এর সাথে 2 যোগ করলে 9। ক্লিয়ার? এটা যারা বুঝতে পারবেন তারা ব্রিলিয়ান্ট, যারা এগুলো বুঝতে পারতেছেন তারা ব্রিলিয়ান্ট, এতে তারা দিতে পারবেন, অ্যান্সার করতে পারবেন, তাদের যোগ্যতা আছে। যারা এমসি গুলো বুঝতে পারতেছেন, প্রথম মান i এর মান 1, i এর মান 10 পর্যন্ত লুপ হবে, i 2 করে বাড়তেছে, এটা কি হবে? i এর মান 2, i 10 পর্যন্ত লুপ হবে, i সমান সমান i প্লাস 2, পার্সেন্ট ডি i ধারা কত কত থাকবে, কোনটি হবে? ওকে আমরা দেখি, এখানে একটু মিসিং হয়ে গেছে, প্লাস হবে। হ্যাঁ, যাই হোক, কারণ টাইপ করতে অনেক মিসিং হইতে পারে। i এর মান 2, 2 করে বাড়ান, 4, 6, 8, 10, 2, 4, 6, 8, 10, এই উত্তর হচ্ছে বি। কেন? কারণ i এর মধ্যে দেওয়া আছে 2, আবার 2 করে বাড়লে কত হয়? 2 এর সাথে 2 বাড়লে 4 হয়, 4 এর সাথে 2 বাড়লে 6 হয়, 6 এর সাথে 2 ভাগ করলে 8 হয়, 8 এর সাথে 2 ভাগ করলে 2 যোগ করলে 10 হয়, এই জন্য 2 করে বাড়ছে মানগুলো। সি ভাষায় এন্ড এন্ড কোন ধরনের অপারেটর? মনে রাখবেন, এন্ড এন্ড, তারপরে হচ্ছে আমাদের নট, তারপর আরেকটা হচ্ছে আমাদের অর গেট, অর, এটা হচ্ছে এন্ড, এটা হচ্ছে নট, এটা হচ্ছে অর, এন্ড গেট, অর নট গেট, অর গেট, এই তিনটা হচ্ছে লজিক্যাল অপারেটর। লজিক্যাল, এন্ড অর নট লজিক্যাল অপারেটর, লজিক্যাল, ঠিক আছে? আচ্ছা, এরপর এটা দেখেন, এটা একটু ভালো করে আমরা শিখি, ভালো করে শিখে নিই। x এর মান 5, x 14 পর্যন্ত লুপ হবে, x সমান সমান x মাইনাস 3, x এর মান কত? 5, x এর মান 14 পর্যন্ত লুপ হবে, তো কত করে বাড়বে? 3 করে, 3 করে বাড়বে, এখানে কমায় দিছে বলে 3 করে বাড়বে, 3 করে বাড়ান, 5, 8, 11, 14, এটা হওয়া উচিত।
5, 8, 11, 14 হওয়া উচিত ছিল স্বাভাবিক নিয়মে, কারণ 5-এর সাথে 3 যোগ করলে 8, 8-এর সাথে 3 যোগ করলে 11, 11-এর সাথে 3 যোগ করলে 14। তারপর কি বলছে, ইফ x এর মান 11 ব্রেক প্রিন্ট আইসিটি, 11 আসলে ব্রেক করে দিবে, মান প্রদর্শন করবে না, কারণ প্রিন্ট করবে পরে, এই জন্য শুধু 5 আর 8 হবে, 11 হবে না, 14 হবে না। তো আগে তো দেখাইছিলাম যে মানে ব্রেক হইলে ওই পর্যন্ত মান নেই, কিন্তু এখানে দেখেন ব্রেকের পরে দেওয়া আছে প্রিন্ট, ব্রেকের পরে প্রিন্ট দেওয়া আছে, তার মানে 11 হইলে ওই 11 মান প্রিন্ট হবে না, ব্রেক হয়ে যাবে, ওইটা আর প্রিন্ট হবে না, 11 মান প্রিন্ট হওয়ার সুযোগ নাই, এজন্য 8 পর্যন্ত প্রিন্ট হবে, 5, 8 এই দুইটা মান, অর্থাৎ দুইবার মানটা প্রিন্ট হবে, 3বারের সময় প্রিন্ট হবে না, কারণ আগেই ব্রেক আছে। যদি ব্রেকটা পরে থাকতো তাহলে আমরা, আর প্রিন্টটা আগে থাকতো, সেক্ষেত্রে আমরা 11 পর্যন্ত নিতে পারতাম, যেমন আগের বার নিছিলাম 5 এবং 6, কিন্তু এখানে আগে দেওয়া আছে কি, আগে ব্রেক পরে প্রিন্ট, তার মানে 11 ব্রেক হয়ে যাবে, প্রিন্ট হবে না, সুতরাং 5 আর 8 উত্তর। প্রোগ্রামটি রান করলে আইসিটি লেখাটি কয়বার প্রদর্শিত হবে, 5-এর জন্য একবার, 8-এর জন্য একবার, টোটাল 2বার। ওইখানে আর 11 মান প্রদর্শন হবে না। ব্রেকের পরিবর্তে কন্টিনিউ ব্যবহার করলে আইসিটি লেখা কতবার প্রদর্শিত হবে, 14 পর্যন্ত। তাহলে কত কত আসে, 5, 8, 11, 14, যেটা বলছে ব্রেকের পরিবর্তে কন্টিনিউ ব্যবহার করলে, ইফ i = 11 কন্টিনিউ, তাহলে আমাদের কি হবে, এই 11 বাদ, কারণ কন্টিনিউ এর মানে হচ্ছে ওই মানটাকে আমরা বাদ দিয়ে দিব, ওই মানটাকে বাদ দিয়ে দিবেন, তাহলে কত হবে, 5, 8, 14, 3বার, ঠিক আছে। এগুলো কিন্তু জটিল ছিল, শুধুমাত্র ব্রিলিয়ান্ট ছাড়া এগুলো কেউ বুঝবে না। যদি আপনি এগুলো বুঝতে পারেন, মনে করবেন আপনি ব্রিলিয়ান্ট। কন্টিনিউ ব্যবহার করলে 5 আর 14 হবে, 11টা বাদ চলে যাবে। আর কয়টা আছে, 46, ভালোই তো আছে, 63 পর্যন্ত আছে, বাহ বাহ। আয়ের মান 1, i1, আয়ের মান লুপ হবে 6 পর্যন্ত, i++ এক করে বাড়বে, 2, 3, 4, 5, 6। তো বলছে কি, প্রিন্ট s এর মান প্রিন্ট করতে বলছে, s কি, s সমান s প্লাস i, s সমান s প্লাস i, তাহলে একের সবগুলো মান কি হবে, i এর মান 1, i 6 পর্যন্ত বাড়বে, প্রত্যেকবার এক করে যোগ হবে, তাহলে s এর মান হচ্ছে s প্লাস i, তাহলে প্লাস করেন সব, 1 আর 2 3, 3 3 6, 6 আর 4 10, 10 5 15, 15 আর 6 21, এটা হচ্ছে s এর মান। কিভাবে, সবগুলো মান যোগ হয়েছে, কারণ s সমান s প্লাস i, অর্থাৎ i এর সাথে প্রত্যেকটা মান যোগ হচ্ছে, একটার পর একটা যোগ হচ্ছে, s সমান s প্লাস i, 6 পর্যন্ত মানগুলো যোগ হবে। আচ্ছা, এরপর প্রোগ্রামটি আউটপুট করলে কত হয়, 21 হবে। i এর মানের কি পরিবর্তনে আউটপুট 12 হবে, 1, 2, 3, 4, 5, 6,
দেন এখানে 12 পাওয়া যায় কিভাবে? 12 পাওয়া যায় 2 4 6 আর 6 12, অর্থাৎ এই তিনটা মান এগুলো এইটা আর এইটা মান, অর্থাৎ i সমান সমান 2। i লুপ হবে 6 পর্যন্ত, i is equal to i plus 2। তাহলে এটা লুপ করলে আমরা দেখতে পাই i এর মান কিন্তু 2 থাকবে, তার সাথে আরো 2 যোগ করলে 4 হবে, তার সাথে 2 যোগ করলে 6 হবে, অর্থাৎ 2 4 6 যোগ করলে হয় 12। তাহলে আমরা i এর মান 2 নিব আর i 2 প্লাস করব, হবে না? i এর মান 2, i প্লাস 2, এটা হচ্ছে, কারণ i এর মান নিতে হবে 2, আর i যদি 2 প্লাস করি 2 4 আর 6, এই তিনটা যদি যোগ করা হয় 12 হবে। এটাই বলছে i এর মানের কি পরিবর্তন এ আউটপুট 12 হবে। এই দিকে দেখলেও বুঝতে পারবেন, এই যে এখানে 1 2 3 4 5 6 12 পাওয়া যায় এটা এইটা এইটা, তখন এই i এর মানটা 1 এর জায়গায় i এর মান হবে 2, আর এটা তো থাকবেই, আর i প্লাস প্লাস এর জায়গায় i সমান সমান i প্লাস 2, আর 2 4 6 যোগ করলে হয় কত? 12 হয়। এগুলো একটু কঠিন ছিল, এগুলো আপনাদের ডেপথ থেকে বুঝতে পারলে করতে পারবেন। এবার এটা দেখেন, আর কয়েকটা বুঝাই, আস্তে আস্তে ক্লিয়ার হবে। i এর মান 1, i এর মান 5 পর্যন্ত লুপ হবে i প্লাস প্লাস। তাহলে i এর মান 1 2 3 4 5, এই মানটা প্রশ্নে কি বলছে? কাউন্টার ডিক্লারেশন কোনটা? এই যে এটা, এই যে কাউন্টার ডিক্লারেশন, এটা i সমান সমান 1, কাউন্টার কত হবে? 1, এটা কাউন্টার ডিক্লারেশন হচ্ছে এটা, i is equal to i plus 1, আর এটা হচ্ছে ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট, এটা হচ্ছে i plus 1 হচ্ছে কাউন্টার ডিক্লারেশন। উদ্দীপকটি ফর লুপ ছাড়াও কোন লুপ দিয়ে বাস্তবায়ন করা যায়? i plus 1, i মান পাস করে পারবে 4 দিছে, ওকে। এটা ফর লুপ ছাড়াও কি কি দিয়ে করা যাবে? ইফ এলস, না এটা করা যাবে না, ইফ এলস এস করতে হবে, ইফ গো টু আর ডু হোয়াইল, এই দুটো দিয়ে করা যাবে, ঠিক আছে। উদ্দীপকের ফর লুপ ছাড়াও বাস্তবায়ন করা যাবে ডু হোয়াইল লুপ দিয়ে, কারণ ডু হোয়াইল লুপ দিয়ে করা যায়, ফর লুপ, ডু লুপ, হোয়াইল লুপ দিয়ে করা যাবে, আর ইফ গো টু দিয়ে করা যাবে, কিন্তু এলস দিয়ে করা যাবে না। এলস হচ্ছে দুইটা শর্তের জন্য, দুইটার জন্য ব্যবহার করা হয়, সেই কারণে ইফ গো টু আর ডু হোয়াইল লুপ দিয়ে করা যাবে। ওকে, এরপর এটাই আবার দেখেন, এটা কি আছে এখানে? আবার বলছে কি i এর মান 1, i 8 পর্যন্ত লুপ হবে, i এর মান 1 করে বাড়বে, 2 3 4, এইগুলো 1 করে বাড়বে। আবার লাস্টে বলছে কি s সমান সমান এই সাম প্লাস i, 1 করে যোগ, সবগুলো যোগ হবে, এখানে 21 28 36। দেখছেন কি বলছে? কি i এর মান 1, i 8 পর্যন্ত লুপ হবে, সাম প্লাস i প্লাস 1, i 1 যোগ হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে উত্তর হবে কত? 36। যোগফল করলে s এর মান কত হবে? s প্লাস i ইজ ইকুয়াল টু 36। i এর কোন মান পরিবর্তনে আউটপুট 20 হবে? মানগুলো কত কত? 1 2 3 4 5 6 7 8, কত কত যোগ করলে 20 হয় দেখেন তো এখানে। আমি যতটুকু বুঝতেছি 2 4 6 8,
যোগ করলে 20 হয়, 2 4 6 8 যোগ করলে 20 হয়, কারণ 8 আর 2 20, 10 আর 4 আর 6 10। তাহলে আই এর মান করতে হবে 2 আর আই প্লাস 2, এস সমান এস প্লাস আই। তাহলে আমরা আই এর মান 20 পাবো। কেন? কারণ 2 4 6 8 যোগ করলে 20 হবে। আই এর মান 2, আই প্লাস 2, আই এর মান 2, আই সমান আই প্লাস 2। ঠিক আছে, বুঝে বুঝে, উত্তর মুখস্থ না, এটা বুঝার বিষয়, বুঝে বুঝে সমাধান করবেন, মাথার মধ্যে থাকবে অনেকদিন ইনশাল্লাহ। পি এর মান 0, পি 10 পর্যন্ত লুপ হবে পি প্লাস প্লাস। তাহলে 0 1 2 3 4 5 6 7 8 9 10 11। তা কয়বার প্রদর্শন করবে? কয়বার? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 11। ও 10 তো 11 তো ওইটা আসবে না, 10। তাহলে কয়বার হবে? টোটাল 11 বার, আর 0 থেকে 10 পর্যন্ত 11 বার। এখানে তো 0 থেকে আসবে, 0 1 2 3 4 5 6 7 8 9 10, এরকম মোট 11টা আসবে 0 থেকে 10 পর্যন্ত। প্রোগ্রামটি রান করলে ঢাকা শব্দটি কতবার প্রদর্শন দেখাবে? 0 থেকে 10 পর্যন্ত 11 বার, 11 বার মানটা প্রদর্শন করবে। প্রোগ্রামটির কি ধরনের পরিবর্তনে ঢাকা শব্দটি 5 বার প্রদর্শন করবে? দেখি 5 বার প্রদর্শন করে কিভাবে না। 1 3 5 7 9, হ্যাঁ এটা হয়। পি এর মান 1, পি প্লাস 2, এটা হয়। পি এর মান 1, পি সমান পি প্লাস 2, তাহলে কত হয়? 1 3 5 7 9, এ 5 বার। 1 3 5 7 9, 5 বার এটা। পি সমান 1, পি প্লাস 2। দেখেন তো এটা বুঝতে পারছেন কিনা, এটা ক্লিয়ার হতে পারছেন কিনা? তাহলে আমি সামনে যাব, নাহলে সামনে যাওয়ার লাভ নাই। আগে ক্লিয়ার করে বুঝতে পারছেন কিনা দেখেন, যে এই 0 থেকে 10 পর্যন্ত মান আছে, আর আমার কিভাবে 5 বার প্রদর্শন করবে। 1 3 5 7 9, এটা হলে 5 বার হয়, কারণ 0 থেকে ধরলে আবার 6 বার হয়ে যায়। তাহলে 1 পি প্লাস 2, 1 3 5 7 9, পি সমান 1, পি প্লাস 2, সেই হিসাবে এটা মিল আছে। হ্যাঁ বুঝতে পারছেন, অনেকেই বলতেছেন। ভেরি গুড। নিলয়, নিরানবা, মাইমুনা, তৃষ্ণা, সাব্বির, শহীদুল। এখানে কি দিছে? এন সমান এন এস, পার্সেন্টি এন, এস সমান 0 এস। আচ্ছা, এখানে বলছে আই এর মান 1, আই লুপ হবে 1 করে, আর আই কত মতো লুপ হবে এটা বলা নাই এখনো, এটা এখনো বলা নাই। আচ্ছা, তো প্রশ্নটা দেওয়া বলা আছে, যদি এই এন এর জায়গায় আপনি 5 দেন তখন কত হবে, তাও আমরা দেখে নিই প্রশ্নটা। প্রোগ্রামটিতে রান করালে এবং বোর্ডে এন এর মান 5 টাইপ করলে কত ফলাফল পাওয়া যাবে? 1 2 3 4 5, এই 5টা মান পাওয়া যাবে। আবার প্রত্যেকটা মানের সাথে আবার এস সমান যোগ আছে। ঠিক আছে, সেক্ষেত্রে আমাদের 15 হবে উত্তর। ঠিক আছে, সাম এস সমান এস প্লাস আই, অর্থাৎ প্রত্যেকটা ভেরিয়েবল
যোগ করে আসবে 1 2 3 4 5 সবগুলো যোগ। এরপর কিবোর্ডে টাইপ করে ফলাফল 55 পেতে হলে স্টেটমেন্টে কি ধরনের পরিবর্তন আনতে হবে? কিভাবে 55 পাওয়া যায় একটু টেকনিক্যালি এখানে ভালো করে তাকান। 1 স্কয়ার 2 স্কয়ার 3 স্কয়ার 4 স্কয়ার 5 স্কয়ার সব স্কয়ার করে দিলে কত হয়? 1 4 9 16 25 কত? 30 30 আর 25 দেখি 1 10 10 14 14 আর 16 30 30 আর 25 55। তাহলে আমরা বলতে পারি না যেখানে i = 1 আর i সমান সমান s প্লাস i সমান সমান i প্লাস 1, i সমান সমান i প্লাস 1, s সমান সমান s প্লাস i ইন্টু i, অর্থাৎ i ইন্টু i মানে হচ্ছে i স্কোয়ার, s সমান সমান i ইন্টু i, এটাই মিলে। আর একটাও মিলে না, এটা হবে না, এটাও তো অনেক বেশি হয়ে যায়, এগুলো অনেক বেশি হয়ে যায়, এগুলো হাজার হাজার পার হয়ে যাবে। সুতরাং 2 নম্বরটা সবচেয়ে জটিল, সবচেয়ে মানে সামঞ্জস্যপূর্ণ এবং এটাই সঠিক। 1 স্কোয়ার 2 স্কোয়ার 3 স্কোয়ার 4 স্কোয়ার 5 স্কোয়ার করলে 55 পাওয়া যায়, অর্থাৎ i = 1, i সমান সমান i প্লাস 1, s = s প্লাস i ইন্টু i। আগে আগে উত্তর বলে দিলে হবে? এগুলো তো বুঝে নিতে হবে। একই ধরনের ডেটা সংরক্ষণ করে কোনটি? অ্যারে। অ্যারে একই ধরনের ডেটা সংরক্ষণ করে। একটি স্ট্রিং এর দৈর্ঘ্য বের করার জন্য সি ল্যাঙ্গুয়েজে কোন লাইব্রেরি ফাংশন ব্যবহার করা হয়? স্ট্রিং এর দৈর্ঘ্যের লাইব্রেরি ফাংশন হচ্ছে স্টারলেন। স্ট্রিং এর দৈর্ঘ্য বের করার জন্য সি ল্যাঙ্গুয়েজে কোন লাইব্রেরি ফাংশন ব্যবহার করা হয়? স্টারলেন। এগুলো মুখস্থ করতে হবে। সি ভাষায় সমজাতীয় ডেটা সংরক্ষণ কোনটি ব্যবহার করা হয়? অ্যারে। সমজাতীয় ডেটা সংরক্ষণ করা হয় অ্যারের সাহায্যে। সি ভাষার লাইব্রেরি ফাংশন কোনটি? এই প্রিন্টএফ, স্ক্যানএফ, এগুলো লাইব্রেরি ফাংশন। এগুলো লাইব্রেরি ফাংশন কোনগুলোর হেডার ফাইল? প্রিন্টএফ, স্ক্যানএফ এর হেডার ফাইল হচ্ছে studio.h। এটা লাইব্রেরি ফাংশন হচ্ছে স্ক্যানএফ, প্রিন্টএফ, এগুলো। এই প্রিন্টএফ আর স্ক্যানএফ হচ্ছে studio.h এর লাইব্রেরি ফাংশন। সি ভাষার লাইব্রেরি ফাংশন কোনটি? প্রিন্টএফ, স্ক্যানএফ, অ্যাড না, অ্যাড হচ্ছে কিওয়ার্ড, অ্যাড হচ্ছে কিওয়ার্ড। 1 ও 2 হবে, ঠিক আছে? সি ভাষার লাইব্রেরি ফাংশন। লাস্ট, ক্যারেক্টার নেম দেওয়া নাই, যা ইন্টিজার কে লেন্থ, স্ক্যানএফ, পার্সন এস, নেম। তিনটি অক্ষর ইনপুটের জন্য এখানে স্থানটি কয়টা হবে? এর জন্য 3, একটা এক্সট্রা, /n এজন্য একটি, টোটাল 4টি। টোটাল 4টি মান লাগবে, ঠিক আছে? 3টি অক্ষরের জন্য 3 আর একটি এক্সট্রা, একটা এই /n এর জন্য 1, মোট 4টি। টোটাল 4টি লাগবে। এই যে এখানে দেখেন, এক্ষেত্রে এই যে ক্যারেক্টার নেম 3টি অক্ষরের জন্য 3টি, একটা /n, টোটাল 4টি লাগবে। লাস্টটা দেখেন, উদ্দীপকের সিনট্যাক্স ব্যবহার করলে কি হবে? অক্ষরগুলো
একত্রে থাকবে, হ্যাঁ ঠিক আছে, অক্ষরগুলো একত্রে অবশ্যই থাকবে। আর মোট অক্ষরটা কি হবে, অক্ষরগুলো একত্রে থাকবে, মোট অক্ষরের সংখ্যা জানা যাবে, অক্ষরগুলো একবার ইনপুট নিবে, 1 ও 3। ওকে, আর করানো যাবে না, আজকে যতটুকু করাইছি এটুকুই হবে। অক্ষরগুলো একত্রে থাকবে, মোট অক্ষরের সংখ্যা জানা যাবে, এর উপরে নিয়ম নেই। এছাড়া আরো কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ এটা দেখা দিলে, যে ফ্লোচার্ট কয় প্রকার, ফ্লোচার্ট 2 প্রকার। আর শুরু শব্দটি কোন শব্দ, গ্রিক শব্দ, যা ছদ্ম বা যা সত্য নয়। শুরু শব্দটি গ্রিক শব্দ, এটা অর্থ ছদ্ম বা যা সত্য নয়। দেখি আর কি গুরুত্বপূর্ণ এমসিকিউ থাকতে পারে যেগুলো পড়ানো বাদ গেছে। আরেকটা গুরুত্বপূর্ণ বাদ গেছে হচ্ছে এই যে পাওয়ার এবং যে পায়ের মান আছে না, এগুলো মনে রাখেন যে পাওয়ার স্কোয়ার, এই দুইটার হেডার ফাইল কোনটা, math.h, এগুলোর হেডার ফাইল হচ্ছে math.h, এগুলোর হেডার ফাইল। পাওয়ার এবং স্কোয়ার এর হেডার ফাইল হচ্ছে math.h, এটা হেডার ফাইল। এগুলো হচ্ছে ফাংশন, এই হেডার ফাইলের ফাংশন হচ্ছে এগুলো। তারপরে না, মোটামুটি সবই টাচ করছি, আর সবই মোটামুটি টাচ করা হয়েছে, আর লাগবে না। তো আজকে যতটুকু করাইছি ইনশাল্লাহ এটুকু করলে অধ্যায় 5-এর আপনাদের একটা আয়ত্ত চলে আসবে ইনশাল্লাহ। আর প্রয়োজনে বোর্ড বইটা একটু রিভিউ করবেন, ক্লাসটা আরেকবার রিভিউ করবেন। ইনশাল্লাহ আশা করা যায় 5টা এমসিকিউ থাকলে 3টা বা 4টা এখান থেকে আসবে। তো সবাই পরীক্ষা সবার ভালো হোক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের ক্লাস এইটুকুই, আল্লাহ হাফিজ।